আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদুল আজহায় চাহিদার তুলনায় কোরবানিযোগ্য পশুর সরবরাহ পর্যাপ্ত, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ। সীমান্তে কঠোর নজরদারি। হাওড়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর। দ্রুতই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। এবং কলকারখানার বর্জ্যে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী বিষাক্ত হয়ে উঠছে, হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ঈদে চাহিদার চেয়ে 22 লাখ কোরবানির পশু বেশি আছে বলে জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,23 লাখ। যদিও এবার পশুর লালন পালন কমেছে 1 লাখের বেশি। মন্ত্রী জানান, ভারতীয় গরু আসা ঠেকাতে বন্ধ করে দেয়া হচ্ছে সীমান্ত হাট। চাঁদাবাজি করতে দেয়া হবে না পশুবাহী গাড়িতে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির সাথে কোরবানির সম্পর্ক রয়েছে। মানুষের হাতে টাকা থাকলে কোরবানির সংখ্যা বাড়ে, না থাকলে কমে, এমন ধারণা দিয়ে গবেষকরা বলছেন, গত বছর আর্থিক মন্দায় কোরবানির সংখ্যা কমে 91 লাখে নেমেছিল। ফলে উদ্বৃত্ত ছিল 33 লাখ পশু। এবার সে অবস্থা বদলেছে বলে মনে করছেন প্রাণী সম্পদ মন্ত্রী। এবার দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,23 লাখ, চাহিদা 1,01 লাখ। খামারিরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য ভারত থেকে গরু আসা একেবারে বন্ধ করা হচ্ছে। ভাই আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। সো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো। ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হলে একটা হাসিল হয়। ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। আমি আমার বক্তব্য বরাবরের মতো এবারও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, পশুবাহী গাড়িতে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না, হাটে ঢুকতে দেয়া হবে না মোটা তাজাকরণ কোনো পশু। এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত এটা মুক্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের স্বস্তি দিতে পারবে না, মানুষকে সুন্দর জীবন দিতে পারবে না। এটাই সরকারের প্রথম এবং প্রধান। আমি 1-2 বলি নাই, ক খ। গত কয়েক বছর ধরে পানির দরে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, জুতার দাম বাড়লেও চামড়ার দাম কেন বাড়ছে না? জুতা আর চামড়া এটা টোটালি ভিন্ন জগৎ। মানুষ মনে করে জিনিসটা এক না, একেবারে টোটালি ভিন্ন জগৎ। জুতার জগৎ একটা, চামড়ার জগৎ আর একটা। এটা অনেক বড় ব্যাপার। আপনি যদি এই সেক্টর সম্পর্কে জানতে চান, আইসেন। আমার অভিজ্ঞতা প্রায় 40 বছরের, আপনাকে 4 ঘন্টা লাগবে আমাকে। ঢাকা উত্তর সিটিতে 16টি এবং দক্ষিণ সিটিতে 11টি হাট বসবে বলেও জানান তিনি। খামারে কিংবা অনলাইনে পশু বিক্রি করলে দিতে হবে না হাসিল, খাজনা বা হাসিল করতে হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হাওড়া অঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলো। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে বিশেষ কাজের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। সকালে লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, হাওড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড প্রদান করা হবে, যার আওতায় তারা আগামী 3 মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক অনুদান পাবেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, এর কারিগরি সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। আমাদের চলমান প্রক্রিয়া অনেক আছে। আমরা যখন অভাবী দুস্থ পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, আমার মন্ত্রণালয় থেকে আমরা জিআর ক্যাশ দিই, জিআর চাল দিই, তারপরে পুনর্বাসনের জন্য কর্মসূচি রাখি। আমাদের অনেক প্রকল্প আছে, সেগুলো তো চলমান আছে। পাশাপাশি সমস্ত অভাবী তার পাশে সরকার আছে, কারণ এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার।
এই সরকার সবসময় চায় জনগণের এই অভাব অনাটন কষ্টের মধ্যে তার পাশে দাঁড়ায়। আজ থেকে শুরু হলো দেশের ১১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ক্লাস। সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেন সচিবালয় থেকে অনলাইনে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আদ্দিন উমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন মমিন মেডিকেল কলেজ এবং ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রোববার সকালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মহিদ। এদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আদ্দিন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিকুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শৃঙ্খলা বিভাগের পরিচালক অধ্যাপক ডাক্তার মুস্তাহিদ মোহাম্মদ হাসান। আমাদের টিচাররা অত্যন্ত কর্ডিয়াল, তারা তো খেয়াল রাখছে, বাড়িতেও আপনারা দেখবেন সে যথারীতি ক্লাসে আসতেছে কিনা, নিয়মিত পড়াশোনা করছে কিনা, এই দিকটা খেয়াল রাখবেন। তাহলে আমি মনে করি তারা সুন্দরভাবে পড়াশোনা করে সুন্দর ডাক্তার হবে। আমাদের লেখাপড়ার সাথে সাথে অন্যান্য মানবিক উৎকর্ষতা এগুলোর দিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান। Hope you will uphold the values of humanity, professionalism, compassion throughout your medical life. Finally, I would like to give thanks to the guardian and special thanks for them for selecting the Addin Women's Medical College for your kids. এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজারুল ইসলাম সহ আদ্দিন মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। খুলনায় বকেয়া পাওনা পরিশোধ, লে অফ ঘোষণা বাতিল, সরকারিভাবে বন্ধ জুট মিল পুনরায় চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে দৌলতপুর জুট মিলের শ্রমিকরা। দুপুরে নগরীর খালিশপুরে দৌলতপুর জুট মিলের প্রধান গেটে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করে। দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মোহাম্মদ, প্লাটিনাম জুট মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান, কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ। মেহেরপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে দাউদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দাউদ আলী মেহেরপুর শহরের কাসেদ আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায় ২০১৮ সালের ১৮ জুন শিশুটি পার্শ্ববর্তী চাচার বাড়িতে ঘুমানোর জন্য রাতে বাড়ি থেকে রওনা দেয়। রাস্তায় শিশুটিকে একা পেয়ে দাউদ আলী নানা প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে ফেলে যায়। এই ঘটনায় ওই বছরের ১৯ জুন শিশুটির বাবা মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। দুপুরে জামালপুর শহরের শেখের ভিটা রেল ক্রসিংয়ে এই অবরোধ করা হয়। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ৪০ মিনিট আটকা পড়ে। একই সঙ্গে জামালপুর মাদারগঞ্জ সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জামালপুর সদর থানা পুলিশের হস্তক্ষেপে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিনে দিনের জলাবদ্ধতায় তারা চরম দুর্ভোগে আছেন। এলাকায় ইতোমধ্যে ৪ জনকে সাপে কামড়িয়েছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবককে হত্যার ঘটনায় আসামি নূর মোহাম্মদ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পৌর শহরের তেরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশ রাতেই দুর্গাপুরের বাসা থেকে নূর মোহাম্মদের মা নূর নাহার এবং তার বোন জামাই মাজেদুলকে গ্রেফতার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে আজ ভোরে নেত্রকোনার মালনী এলাকা থেকে ঘাতক নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এর আগে শনিবার রাত 11টায় তেরি বাজার এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের গোপালপুরে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নানের বিরুদ্ধে। উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার ছোট শাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল হান্নান। চুয়াডাঙ্গায় উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে 12,000 কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকআপ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় 40 জন শিক্ষিত বেকার তরুণ তরুণী এতে অংশ নেন। সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে এই প্রশিক্ষণ শুরু হয়। এর আগে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিচালক হাফিজা আইরিন। উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, 2 মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সটি 4টি শিফটে পরিচালিত হবে। কলকারখানা ও শহরের বর্জ্যে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর জলজ প্রাণী বিপন্ন হচ্ছে। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। সাথে বুড়িগঙ্গা ও শীতলক্ষার বর্জ্য এসে ধলেশ্বরীর আরও ক্ষতি করছে। পরিবেশ অধিদপ্তর বলছে নদী রক্ষায় চেষ্টা চলছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল হাসান ফরিদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। নগর জীবন আর কলকারখানা বর্জ্য সর্বনাশে ডেকে আনছে ধলেশ্বরী নদীর। অথচ এই নদীতে ভর করে গড়ে ওঠে প্রাচীন জনপদ মুন্সিগঞ্জ। শহরটির আশীর্বাদ এই নদী থেকে টলমল পানি সরবরাহ করতে 3 বছর আগে 34 কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়। তবে এখনও আলোর মুখ দেখতে পারেনি নদী দূষণের কারণে। পানি শোধনাগারটির বিকল্প উৎস হিসেবে গভীর নলকূপ স্থাপন করতে হচ্ছে। তারপরও নদী দূষণ রোধে নেই কোনো লক্ষণ। অনেক ময়লা দূষিত করে লাইতেছে নদীর পানিগুলোর পরিবেশ নষ্ট হইতেছে। নদীর পানি বিকট গন্ধ, ময়লা নিয়মিত পড়তেছে এবং নদীর পরিবেশ নষ্ট করতেছে। বিষাক্ত বর্জ্যে মাছ সহ নদী জলজ প্রাণী বিপন্ন হচ্ছে, আর তা ক্রমে ছড়িয়ে পড়ছে মেঘনা ও পদ্মায়। মারাত্মক ঝুঁকিতে ইছামতি নদীও। এতে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি ছাড়াও নদী কেন্দ্রিক কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। অনিয়ন্ত্রিত এই বর্জ্য নিক্ষেপণ পানিতে তরল কি শক্ত, এবং সাধারণ যাত্রীরাও ময়লাটা ফেলে এখানে। সাধারণ জনগণ থেকে শুরু করে সচেতন শিক্ষিত নাগরিকরা, সিমেন্ট ফ্যাক্টরির মালিকরা এবং কর্তৃপক্ষ এতে শেয়ার করছে। পরিবেশ অধিদপ্তর বলছে, জনবল সংকট সত্ত্বেও নদী রক্ষা ও পানি দূষণ ঠেকাতে চেষ্টা চলছে। তরল-বর্জ্য যাতে পরিশোধিত বের হয় সেজন্য তাদেরকে ইটিপি স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। মুন্সিগঞ্জ পৌরসভায় লাখো মানুষের বসতি, এছাড়া রয়েছে নানা প্রতিষ্ঠান। সেখান থেকে বর্জ্য সরাসরি এসে পড়ছে ধলেশ্বরী নদীতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।